দেখো ধরো আমার কাছে এরকম একটা ত্রিভুজ আছে। এখন এইটাই একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে। এখন এই ভেক্টর গুলারই তোমার কি করছে, তিনটা বিন্দু দিয়ে দিছে। ধরো এটা পি ইউ আর, এখানে জাস্ট তোমার কাছে এখানে তিনটা বিন্দু দিছে, এখানে তিনটা বিন্দু দিছে, এখানে তিনটা বিন্দু দিছে, ঠিক আছে। এই তিনটা বিন্দুতে দেখো তো, এই বিন্দু দিয়ে দিলে এই বিন্দু থেকে তুমি কি ভেক্টরে কনভার্ট করতে পারো না? জি ভাই। ভেক্টর কনভার্ট করা যায়, এটাকেও ভেক্টরে কনভার্ট করা যাবে, এটাকেও ভেক্টরে কনভার্ট করা যাবে। তার মানে তুমি আসলে তিনটা বাহুই কিন্তু কি জেনে ফেললা, তিনটা বাহুই তো আসলে কি ভেক্টর হিসাবে কাজ করে, তাই তো? জি মানে ভেক্টর বাহুটাই, এখানে ভেক্টরটাই বাহু হিসাবে কাজ করতেছে। তাহলে তুমি ধরো এখানে সমকোণ ত্রিভুজ তৈরি করে কিনা তার একটা বুদ্ধি কি, তুমি এই বাহুর কি দৈর্ঘ্য বের করো, এই বাহুর দৈর্ঘ্য বের করো, এই বাহুর দৈর্ঘ্য বের করো, তিনটা বাহুরই দৈর্ঘ্য বের করো। তোমার কাছে তিনটা বাহুর দৈর্ঘ্য ধরো তুমি এ বি সি পেয়ে গেছো, তিনটা বাহুর দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য বের করে কিভাবে, তোমার কাছে ওই যে দৈর্ঘ্য মানে কি, তোমার কাছে ধরো এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ এইরকম ফরম্যাটে তুমি কনভার্ট করে ফেলছো আসলে। এই যে এইখানে যে স্থানাঙ্ক ব্যবস্থাতে যে দেওয়া আছে, ওইখান থেকে তুমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপে ফরম্যাটে বানায় ফেলছো। তাহলে এখানে আমরা জানি যে এই বাহুর তোমার কি, ও দাঁড়াও, তোমার আগে ভেক্টরে কনভার্ট করার জন্য কাহিনী আছে এখানে, একটুখানি কাজ করা লাগবে। এই ম্যাথটা আমি তোমার এটা একটু ফ্রেশ করেই করে দিই। ধরো এই টাইপের ম্যাথ থাকলে কি করবা, এখানে একটুখানি টুইক করে না লাগবে। দেখো আমি ফরম্যাটটাই বলবো কিন্তু অন্যভাবে। এখানে পি ইউ আর, এটা পি, এখানে দেখো এক্স অন ওয়াই অন জেড অন। ধরো আমি মান জানি না, যেহেতু তোমার কাছে কোশ্চেনটা নাই, আমি সাধারণভাবে কিভাবে করা লাগবে আমি ওইটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা ধরো কিউ এক্স টু ওয়াই টু জেড টু আর এক্স থ্রি ওয়াই থ্রি জেড থ্রি। এখন কাহিনী হলো এইগুলা কিন্তু বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। তোমার কাছে কিন্তু এই ভেক্টরে বাহুর কোনো ভেক্টর দেয়া দেয়নি। এইটা আসলে ধরো এটা যদি আমাদের এক্স আর এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া হয়, এটা আমাদের জিরো। তার মানে তুমি ধরো আমরা যে স্থানাঙ্ক থেকে যে আমরা ভেক্টরে কনভার্ট করি, ঠিক না, স্থানাঙ্ক থেকে যে ভেক্টরে কনভার্ট করি সেখানে কি ধরো আমি পি কিউ ভেক্টর, ধরো এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে যদি আমি ভেক্টরে কনভার্ট করি তাহলে কি, ধরো আমার একটা ভেক্টর হইলো, ধরো সামহাও একটা ভেক্টর হলো, সেটা এক্স অন আই ক্যাপ ওয়াই অন জে ক্যাপ প্লাস জেড অন কে ক্যাপ। এটা ধরো আমার পি ভেক্টর, না পি কিউ আর যেহেতু নিছি এটা আমি এ ভেক্টর ধরলাম। এখন বলো তো এই ভেক্টর, এই এ ভেক্টরটা কোনটা হবে? এইখানে কিন্তু এ ভেক্টর একটাও নাই, এটাও এ ভেক্টর না, এটাও এ ভেক্টর না, এটাও এ ভেক্টর না। এখানে আসলে এইখানে যে তোমাকে বিন্দুটা দিছে, এই বিন্দু দিয়ে যে তুমি ভেক্টর বানাইছো সেটা আসলে কি তোমার কি জিরো বিন্দু থেকে এই যে পি ভেক্টর, এই যেটা বোঝা গেছে, এটা হলো কাহিনী। জি ভাই। তারপরে এইখান থেকে এইটা, এটা হলো তোমার কি, এইটা হলো তোমার আর ভেক্টর, আর এইটা হলো তোমার কি, এইটা হলো আর একটা ভেক্টর তুমি যেটা পাইবা। কিন্তু তোমার কিন্তু কি এই ভেক্টর এই ভেক্টর আর এই ভেক্টর নিয়ে আসা লাগবে, আমি কথা বুঝাইতে পারছি? জি এইটা ভাই। এইটা আর এইটাতে কনভার্ট করে নিয়ে আসা লাগবে। যে শুধু মান দিয়ে দিছে, ভেক্টর দেয় নাই। হ্যাঁ ভেক্টর দেয় নাই, দরকার নাই, মান দিয়ে দিলেই আনা, আর দেওয়া লাগবে না। তাহলে তোমার কি এই মানটা বের করবে কিভাবে, ধরো তুমি এই ভেক্টর পেয়ে গেছো ওপি ভেক্টর, এটার নাম আমরা ওপি ভেক্টর দিই। ওপি ভেক্টর, তারপরে আবার কি ও কিউ ভেক্টর বের করা যাবে। ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, ঠিক আছে। আবার কি ও আর ভেক্টর, ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি এক্স থ্রি আই ক্যাপ প্লাস ওয়াই থ্রি জে ক্যাপ প্লাস জেড থ্রি কে ক্যাপ। ওকে, এটা দেওয়া আছে, তার মানে কি আমার কাছে এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর দেওয়া আছে। এখন আমার কোনটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে এটা জানার জন্য আমার কি এই বাহু এই বাহু এই বাহু লাগবে, তার মানে এই ভেক্টর গুলা লাগবে। দেখো আমি যদি এইটাকে একটা ভেক্টর কল্পনা করি, এই ভেক্টর দেখো,
ভেক্টরের বিয়োগে কি বলতেছে দেখো, আমি যদি পি কিউ পি আর ভেক্টর জানতে চাই, পি আর ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার কি, এই ভেক্টর মাইনাস এই ভেক্টর। তুমি দেখো এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু কি এই ভেক্টর না, তাহলে এই ভেক্টর থেকে এই ভেক্টর বাদ দিলে কিন্তু কি এটা পেয়ে যাচ্ছ। কথা বোঝা গেছে? তাহলে একটা থেকে আর একটা বাদ দিলে সেন তুমি কি এইটা এই ভেক্টর পাবে। আবার যদি তুমি ধরো এইখানে এই ভেক্টর পাইতে চাচ্ছ, তাহলে তোমার কি এই ভেক্টর মাইনাস এই ভেক্টর। আবার ধরো তুমি এই ভেক্টর জানতে চাচ্ছ, এই ভেক্টর জানতে চাইলে তোমার কি যে কোনো একটা থেকে আর একটা বাদ দেওয়া লাগবে। এই যে সরি এইটা, এই ভেক্টর জানতে চাচ্ছ, তাহলে কি এই ভেক্টর মাইনাস এই ভেক্টর। আচ্ছা ভেক্টরের বিয়োগের শর্টকাট ই জানো কিনা? ভেক্টর ধরো তুমি যে ভেক্টর জানতে চাচ্ছ, এইটা জানতে চাচ্ছ, তাহলে এটা কোনটা থেকে কোনটা বাদ দেবো। এইটার কিন্তু ওই যে আমরা 9-10-এ শিখছি, 9-10-এ কি শিখছি, আগে যে শেষ বিন্দুগামী যে ভেক্টর আছে এইটা দেখো অ্যারো যে দিকে আছে, আমি যদি আর কিউ ভেক্টর জানতে চাই তাহলে কি অ্যারো কোন দিকে, এই দিক না, তাহলে আমি আগে এইটা থেকে এইটা বাদ দেবো। কথা বোঝা গেছে? অ্যারো যে দিকে থাকবে ওইটা থেকে এইটা বাদ দেওয়া লাগবে। আমি যদি কিউ আর ভেক্টর জানতে চাই তখন আমি বাদ দেবো কোনটা, এই ভেক্টর থেকে এই ভেক্টর। কথা বোঝা গেল? এই ছোট্ট জিনিসটা একটু মাথায় রাখবা। এভরিওয়ান ক্লিয়ার? বুঝাইতে জি ভাই। পারলাম কিনা? তাহলে এইভাবে তুমি কি তিনটা ভেক্টরই তুমি কি বের করে নিলা। তিনটা ভেক্টরই তুমি যদি বের করে নাও, তারপরে কি তিনটা ভেক্টর যখন তুমি বের করে ফেলছো, এই ভেক্টরের কি মান বের করা যাবে না? এই ভেক্টর কিন্তু কি মান বের করা যাবে, আবার এই ভেক্টরের মান বের করা যাবে, আবার এই ভেক্টরের মান বের করা যাবে। তার মানে কি মান মানে কি তুমি তিনটা বাহুর মান পেয়ে গেছো, তিনটা বাহুর মান পেয়ে গেছো। এখন কোন 90 ডিগ্রি হওয়ার শর্ত কি, কোন 90 ডিগ্রি হওয়ার শর্ত কি, ধরো আমার এই কোনটাই 90 ডিগ্রি, তাহলে কি এইটা প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এটা স্কোয়ার হয়ে যাবে, বাস এইটাই। ধরো এইটা 90 ডিগ্রি হলে কি হবে, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এটা স্কোয়ার। যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার। জাস্ট তাহলে মেইন ফান্ডা কি, মেইন ফান্ডা হইলো আমার বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে। বাহু জানার জন্য আমার কি বাহুগুলার ভেক্টর জানা লাগবে, কিন্তু বাহুগুলার ভেক্টর কিন্তু তোমার এখানে দেয়া দিয়ে দেয় নাই। তোমার এখানে এই ভেক্টর গুলা তুমি পাইবা, এই ভেক্টর গুলা পাইবা। ঠিক আছে? কথা বুঝাইতে পারলাম? জি ভাই। ওকে, তাহলে এইটা কি ফুল বিষয়টা বোঝা গেছে কিনা, এখন করতে পারবা? জাস্ট এইভাবে জি আগাও, ভাই। একেবারে ইজি না। ধরো আমি তোমাকে একটা দেখাই দেই, ধরো আমি পি আর ভেক্টরটা জানতে চাই। দেখো পি আর ভেক্টর কি হবে, পি আর ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো এই যে পি আর, তাহলে এইখান থেকে এই ভেক্টর জানতে চাচ্ছি, তাহলে আমি কি বলছি অ্যারো যেদিকে ওইটা থেকে আগে বাদ যাবে। শেষ বিয়োগ আদি, এটা কি শেষ, তাহলে আমার কি আর, এই যে ও আর মাইনাস ওপি, ও আর মাইনাস ও পি ভেক্টর। ও আর ভেক্টর তো তুমি আগে বের করে রাখতো, ও আর x3 i cap প্লাস y3 j cap প্লাস z3 k cap মাইনাস তোমার ওপি x1 i cap প্লাস y1 j cap প্লাস z1 k cap। দেখো তো এই মাইনাস কি খুব কঠিন কাজ, i এর সাথে i বিয়োগ, j এর সাথে j বিয়োগ, k এর সাথে k বিয়োগ। দেখো এখানে কি হবে, x3 মাইনাস x1 i cap প্লাস y3 মাইনাস y1 j cap প্লাস z3 মাইনাস z1 k cap। তাহলে এইটা তুমি কি পেয়ে গেলা, এটা কিন্তু দেখো একটা স্কেলার মান, এইটা একটা মান, এইটা একটা মান, এইটা একটা মান, ওই যে এ বি সির মতো, এটা কিন্তু যোগ বিয়োগ করার পর একটা মান পাইবা। এটা একটা মান পাবে, এটা একটা মান পাবে, এটা একটা মান পাবে। তাহলে আমি যদি বলি পি আর, পি আর এর মান কত হবে, পি আর ভেক্টরের মান কত হবে, ইজি আমরা জানি কি, যে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, এই সহগগুলোর কি হয় স্কোয়ার হয়, ওটার রুট হয়। দেখো তাহলে কি x3 মাইনাস x1 এটা কি হোল স্কোয়ার প্লাস y3 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z3 মাইনাস z1 হোল স্কোয়ার। দেখো এইভাবে কি পি আর বের করলাম, এই সেম ভাবে তুমি কি পি কিউ বের করো, সেম ভাবে তুমি কিউ আর বের করো, বের করে তারপরে যেটা করা লাগে এটা তো বুঝতেই পারতেছো। এটা কি বোঝানো লাগবে আর, বোঝা গেল নাকি বিষয়টা? জি ভাই, বুঝছি। ওকে, এরপরে আরেকটা কাজ হইলো, ধরো আমি বাহু জানলে জাস্ট 90 ডিগ্রি হয় কিনা এটা জানি, ভালো কথা, কিন্তু সবসময় যে 90 ডিগ্রি হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমাকে এমন সাধারণ একটা ত্রিভুজ দিয়ে বললো, ধরো সাধারণ একটা ত্রিভুজ দিয়ে বললো যে কোণগুলো বের করো, ঠিক আছে, বা দুইটা ভেক্টর দিল, দুইটা ভেক্টর দিল, এ ভেক্টর
বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হলো তোমার থিটা, দিয়ে বললো যে এ ভেক্টর দিছে আর বি ভেক্টর দিছে, মধ্যবর্তী কোণ থিটা তোমার কাছে জানতে চাইলো। এটার জন্য আমরা কি ইউজ করি? এটার জন্য আমরা ওই তোমার ডট প্রোডাক্ট ইউজ করা হয়। আমরা গতদিন ক্রস প্রোডাক্টের আমরা কি অ্যাপ্লিকেশন গুলো দেখছি, আজকে আমরা একটু ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন দেখবো। ডট প্রোডাক্টের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হলো তোমার এখানে, মানে এই চ্যাপ্টারের জন্য সেটা হলো তোমার কোণ নির্ণয় করা। কারো কোনো সমস্যা আছে আগেরটাতে? সিনহা, বোঝা গেছে কিনা? হ্যাঁ ভাই। ধরো এ ভেক্টর এই ফরম্যাটে দিয়ে দিচ্ছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ এ অন আই ক্যাপ বি অন জে ক্যাপ প্লাস সি অন কে ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ, এটা দেওয়া আছে। এখন বললো যে এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কোণ নির্ণয় করবো কিভাবে? দেখো দেখো আমরা আমাদের কাছে যদি সাধারণত এরকম ভেক্টর থাকে, যে দ্বিমাত্রিক ভেক্টর থাকে, দ্বিমাত্রিক ভেক্টর থেকে কিন্তু কি তোমার কোণ নির্ণয় করা ইজি, কিন্তু ত্রিমাত্রিক ভেক্টরে কিন্তু কি কোণ আমরা ডট প্রোডাক্ট ছাড়া ইউজ করতে পারবো না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ডট প্রোডাক্টের আমাদের সহায়তা নেওয়া লাগবে। দেখো এখন আমরা এটা জানি যে এ ডট বি, দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু, দেখো ডট করলে কি হয়, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, ঠিক না? এ অন এ টু প্লাস বি অন বি টু প্লাস সি অন সি টু। আবার দেখো তো এই এই সেম জিনিসটাই, এইটা হলো কি আমরা কি কোঅর্ডিনেট ফর্মে আমরা এইভাবে বের করি ডট প্রোডাক্ট। কিন্তু যদি আমার কাছে এই এ ভেক্টরের মান দেওয়া থাকতো, বি ভেক্টরের মান দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা কি এটার ডট প্রোডাক্টের আলাদা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি এরকম, যে এ ভেক্টরের মান তারপর বি ভেক্টরের মান ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি এ অন এ টু প্লাস বি অন বি টু প্লাস সি অন সি টু। দেখো তো এই লাইন আর এই লাইনের মধ্যে কি কোন তফাৎ আছে? আমরা একই জিনিস, কারণ দেখো ডট প্রোডাক্ট এভাবেও লেখা যায়, ডট প্রোডাক্ট এভাবেও লেখা যায়, দুইটা কিন্তু সেম। তার মানে আমি এইভাবেই বের করি আর এইভাবেই বের করি, দুইটা মান সেম হওয়া লাগবে, সেই জন্য দেখো আমি মধ্যে একটা সমান চিহ্ন দিছি। কথা বোঝা গেছে? তার মানে এই এই সাইডে বলতেছে কি তুমি এ আর বি এর মান বের করে কাজ করো, আর এইখানে বলতেছে যে এ আর বি এর তোমার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। কোঅর্ডিনেট মানে কি, তোমার এখানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলো দেওয়া আছে, এইভাবে তুমি বের করো। কিন্তু আমরা তো জানি যেভাবে বের করি না কেন দুইটা তো সেম জিনিসই। তাহলে এইখান থেকে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, এ অন এ টু প্লাস বি অন বি টু প্লাস সি অন সি টু ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। এটা কি খুব কঠিন কাজ? এখন এ ভেক্টরের মান কত এটা কিন্তু তুমি জানো। দেখো আমরা চাইলে এখানে আর এক লাইন কাজ করতে পারি, এ অন এ টু প্লাস বি অন বি টু প্লাস সি অন সি টু ডিভাইডেড বাই তোমার এ এর মান কত, এ এর মান এভাবে বের করে এ অন স্কোয়ার প্লাস বি অন স্কোয়ার প্লাস সি অন স্কোয়ার ইন্টু ইন্টু আছে কিন্তু ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। কথা বোঝা গেছে? এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? তাহলে দেখো cos থিটার মান পেয়ে গেছো, এখন জাস্ট ইনভার্স করে দিলে এই মান যেটা পাবে ইনভার্স করে দিলে তুমি থিটার মানটা পেয়ে যাবে। আর কোনো কোশ্চেন আছে? না ভাই। হালকা পাতলা? রাফিন, সিনহা, রাকিব? না ভাই। ওকে, এইটা গেল কি দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করা। এবার তোমার দুইটা ভেক্টর না, তোমার একটা ভেক্টর দিছে, বলতেছে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। এইটা ধরো জানতে চাইলো, ধরো বিষয়টা এরকম, আমার কাছে এরকম একটা অ্যাক্সিস আছে, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস।
এক্স ওয়াই জেড। ধরো আমার কাছে এইটা একটা ভেক্টর, এ ভেক্টর। এই এ ভেক্টর দেখো তোমার এক্স অক্ষের সাথে কিছু কোণ উৎপন্ন করছে, আবার ওয়াই অক্ষের সাথে কিছু কোণ উৎপন্ন করছে, আবার জেড অক্ষের সাথে কিছু কোণ উৎপন্ন করছে। দেখছো এটা কিন্তু ত্রিমাত্রিকে যখন তুমি দেখতে যাবে তখন কিন্তু কি জিনিসটা অন্যরকম হবে। তুমি দেখো দ্বিমাত্রিকের কোণ আর ত্রিমাত্রিকের কোণ কিন্তু একটু অন্যরকম। আমি বুঝাইতে পারলাম? তুমি নিজেই দেখো যে তোমার ঘরের কর্নার থেকে তুমি একটা লাঠি নাও, এই লাঠিটা তুমি একটা মেঝের উপর রাখলে মেঝের সাথে যে ওই তলের উপর যেরকম কোণ উৎপন্ন করবে, তুমি ত্রিমাত্রিক অবস্থানে রাখলে কিন্তু কি কোণের সিস্টেম অন্যরকম হবে, কোণের মান চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমরা কোণ বের করবো কিভাবে? এইখানে আমাদের ডট প্রোডাক্ট হেল্প করবে। এটা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো যে জিনিসটা কিরকম হবে? রাফিন, জি ভাই। এটা কিন্তু ত্রিমাত্রিক আছে, এটা এমন না যে এক্স আর ওয়াই প্লেনে আছে না, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিন অক্ষ বরাবরই কিছু না কিছু উপাংশ আছে এখানে, ঠিক আছে? তাহলে এইটা কি এক্স অক্ষের সাথে, দেখো আমরা যদি এইটা ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা একটা দেয়াল, আমি কিন্তু এই দেয়ালের সাথে চিপকায় দেই নাই, এটা কি সবকিছুরই মাঝামাঝিতে আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো কাহিনী হইলো আমার কাছে বলছে যে এক্স অক্ষের সাথে কোণ কত উৎপন্ন করছে। ধরো আমার কাছে এ ভেক্টর দেওয়া আছে, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ঠিক আছে? এখন বলতেছে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, জেড অক্ষের সাথে কত, ওয়াই অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে। তাহলে এখানে কিন্তু তোমার ভেক্টর একটাই দিছে, কিন্তু তোমার কাছে আর একটা যে কার সাথে কোণ উৎপন্ন করবে সেই জন্য এটা এটা বলে দিছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমার একটা কোণ আর একটা ভেক্টর থাকতো, আমরা দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমরা কিন্তু কোণ বের করা শিখলাম। এই দেখো দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমরা কোণ, তাদের মাঝামাঝি কোণ আমরা কি বের করা করা শিখছি। ওই সেম জিনিসটা এখানে ইউজ করব, কিন্তু এখানে তো দেওয়া আছে একটা ভেক্টর, তাহলে আর একটা ভেক্টর আমার বানায় নেওয়া লাগবে। কিভাবে? এটা কিন্তু ইজি, কারণ দেখো আমার বলছে যে এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করো। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমার একটা ভেক্টরই থাকতো, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণটাই আমার কি হইতো, এক্স অক্ষের সাথে কোণ। কথা বুঝাইতে পারলাম? লজিকটা বোঝা গেছে কিনা? আবার শুধু ওয়াই অক্ষ বরাবর যদি একটা ভেক্টর থাকতো, এমন একটা ভেক্টর নেব শুধু ওয়াই অক্ষ বরাবরই, অন্য কোনো অক্ষ বরাবর তার কোনো উপাংশ নাই, শুধু ওয়াই অক্ষ বরাবর ভেক্টর। ওই ওয়াই অক্ষ বরাবর ওই ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করবে ওইটাই এই কোণ। আবার জেড অক্ষ বরাবর ধরো একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই আমার কি রিকোয়ার্ড কোণ, জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন কোণ হবে। কথা বুঝাইতে পারলাম? সিনহা, পারভেজ? ভাই আর একবার। আচ্ছা দেখো, মেইন কথা তোমার কাছে যদি আমি দুইটা ভেক্টর দেওয়া থাকি, এ ধরো এটা আমার কাছে এ ভেক্টর, বি ভেক্টর, থিটা, এইটাই এই থিটা বের করার প্রসেসই তো এখানে শিখলাম, ঠিক না? আমার কথা বোঝা গেছে? এইটাতে জি কোনো ভাই। সমস্যা আছে কিনা? তাহলে না এইখানে ভাই। বলতেছে, তাহলে এইখানে তুমি ধরে নাও যে তোমার কাছে এ ভেক্টর আছে, এখন এ ভেক্টর দিয়ে বলতেছে যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তোমার কাছে বি ভেক্টরটা দেয় নাই। তাহলে বি ভেক্টরটা তো তোমার ধরে নেওয়া লাগবে, জাস্ট এটাই। কিভাবে? বি ভেক্টর ধরে নেওয়ার জন্য তোমার কাছে বলে দিছে যে এটা এক্স অক্ষ বরাবর তুমি বের করো। তার মানে কি এক্স অক্ষ বরাবর, দেখো বিটা যদি আমার এইখানে যদি আমার বিটা থাকতো, তাহলে বি আর এর মধ্যে যে কোণ ওই এক্স অক্ষের সাথে একই কোণ না, জি দুইটা ভাই। অভিন্ন কিনা? এইখানে এইখানেই মেইন ধরার জিনিস, যে বি তোমাকে দিয়ে দেয় নাই, কিন্তু বি যদি তোমার এক্স অক্ষ বরাবর থাকতো তাইলে তো আমার কাজ হয়ে যাইতো, যে ভেক্টরটা যদি আমার বি বরাবর এক্স অক্ষ বরাবর থাকতো, তাহলে তুমি ধরে নাও এখানে আমার ভেক্টরটা আছে, ধরো এটা আমার বি ভেক্টর, এই যে আমার বি ভেক্টর, এখন এখন কোনো সমস্যা আছে না। এই বি ভেক্টর তোমাকে দিয়ে দেয় না, কিন্তু বি ভেক্টরটা আমি বের করা শিখাবো। ভাই এই পর্যন্ত বুঝছি, কিন্তু মানে বি ভেক্টরটা ধরবো কিভাবে, মানে যে কোনো মান ধরে? ওইটাই ওইটাই, আমি ওটা তো এখনো আসি নাই, এতটুকু বোঝা ও, গেছে নাকি যে আমি যদি এটা জি করতে ভাই। পারি তাহলে হবে? আমি যদি এটা করতে পারি তাইলে তো কাজ হয়ে গেছে। এখন দেখো বি ভেক্টর কিভাবে পাবো। বি ভেক্টরের তোমার বি ভেক্টরের মেইন কাহিনী কি, বি ভেক্টর এক্স অক্ষ বরাবরই থাকা লাগবে। এখন দেখো তো আমার বি ভেক্টর যদি এত ছোট হয়, এতটুকু হইতো, তাও যে কোণ, আমি যদি বি ভেক্টর এত বড় নেই তাও একই কোণ, বি ভেক্টর যদি আমি এত বড় নেই তাও একই কোণ না? কোণে কি কোনো সমস্যা হবে? মানে বি ভেক্টরের লম্বা চড়ার উপর কি আমার এখানে কোণের মান নির্ভর করতেছে কিনা? এটা কিন্তু নির্ভর করতেছে না, জাস্ট জাস্ট এইটা নির্ভর করতেছে যে বি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর থাকলেই হয়েছে। এটা কত বড় নেওয়া লাগবে এইটাতে কোনো বাধা ধরা নাই। তুমি বি ভেক্টরটা এতটুকু নিলেও তুমি যে কোণ পাইবা,
এত বড় কোণ নিলেও এত বড় টু মানে এত বড় ভেক্টর নিলেও তুমি সেম কোণই পাবে। জাস্ট তোমার মাথায় রাখা লাগবে এটা যাতে এক্স অক্ষ বরাবরই থাকে, যেহেতু তুমি এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করতে চাচ্ছ। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? হালকা পাতলা ডাউট? না। ওকে, তাহলে দেখো এখন বি, তার মানে একটা জিনিস কিন্তু আমরা শিওর মানে ক্লিয়ার হয়ে গেলাম যে বি ভেক্টরটা ধরার আমি যে কোনো কিছু ধরতে পারি, জাস্ট আমার মাথায় রাখা লাগবে এটা যাতে এক্স অক্ষ বরাবরই থাকে আর মানটা আমি যে কোনো কিছু নিতে পারি। তাহলে সবচেয়ে সহজ মান কি, আমি একক মানের একটা এক্স অক্ষ বরাবর বি ভেক্টর নিলে কি কাজ হয়ে যাবে না? কাজ হয়ে যাবে কিনা এটা বলো। আমি এমন একটা ভেক্টর নেব যার মান 1, তুমি 5 নিলেও সমস্যা নাই, 10 নিলেও সমস্যা নাই। আমি তো দেখাইলামই যে একটা এই বি, এইখানে দেখো এই থিটাটাই আমি বি যদি এত বড় করতাম তাও থিটা কিন্তু কি চেঞ্জ হইতো না। একইভাবে তার মানে মানের উপর এখানে চেঞ্জ হচ্ছে না, জাস্ট ডিরেকশনটা ঠিক থাকলে হয়ে গেছে। যে বি এর ডিরেকশন কোন দিকে থাকা লাগবে, এক্স অক্ষ বরাবরই থাকা লাগবে। তুমি বি এর মান তুমি যা নাও তাই নাও। ওকে, এখন বি ভেক্টরটা বানাবো কিভাবে দেখো। বি ভেক্টর বানানো দেখো আমি কি চাইছি, মান বলছি হইলো 1 আর দিক ঠিক রাখা লাগবে কি, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হলো দিক তুমি যে কোনো কিছু নিতে পারবে না, দিক তোমার শুধুমাত্র এক্স অক্ষ বরাবর থাকা লাগবে। এখন শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যদি থাকা লাগে তাহলে অন মান নিছি, তাহলে আমার কোনটা ইউজ করা লাগবে, মান মানে দিকের যে একটা ব্যাপার স্যাপার আছে যে দিকের দায়িত্ব কারা নেয় বলতো, ওই যে একক ভেক্টর না? তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ক্যাপ না? তার মানে কি অন আই ক্যাপ, এইটাই আমার বি ভেক্টর, এইটাই ভেক্টর হয়ে গেছে। তার মানে কি বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি আই ক্যাপ, এইটাই আমার হয়ে গেছে কাজ। এখন আই ক্যাপ মানে কি, একক মানের একটা ভেক্টরের এতটুকু নিয়ে কাজ করবে। তার মানে এইটা আমার বি আর এইটা আমার কি এ, এর মধ্যবর্তী কোণ বের করলে আমার কাজ শেষ। রাফিন বোঝা গেল কিনা? এই যে বি ভেক্টর দেখো হয়ে গেছে। এইটাকে ভেক্টর ভাই। বলতে কারো কোনো সমস্যা আছে কিনা? না না ভাই। ভাই। আচ্ছা, তাহলে তাহলে দেখো আমি যদি এখানে যদি তুমি 5 আই ক্যাপও নিতা, তার মানে কি জাস্ট এক্স অক্ষ বরাবরই থাকতো, জাস্ট মানটা একটু বড় হইতো, তাতেও আমার কি কোণ একই থাকতো, তোমার ইচ্ছা। কিন্তু এক নিলে আমরা একটু সুবিধা পাবো, কারণ কি আমাদের এখানে দেখো দুইটা ভেক্টরের কিন্তু মান নেওয়া লাগতেছে। আমি যদি এক রাখি, এক মানের একটা ভেক্টরের মান বের করা কিন্তু কি একেবারে ইজি, ঠিক না? সেদিন আমি আমি যেহেতু আমার কাছে এটা আছে, আমার চয়েস নেওয়ার একটা কি সক্ষমতা আছে, তাহলে কি আমি কি সহজটাই নেব, এক মানেরটা নিছি। আমি যদি আমার যখন জেড অক্ষ বরাবর আমার ভেক্টর বানানোর দরকার হবে, ধরো আমার সি ভেক্টর, আমি বললাম যে তুমি জেড অক্ষ বরাবর একটা ভেক্টর বানাও, তাহলে আমি কি জেড অক্ষ বরাবর এক মান নেব আর জেড অক্ষ বরাবর কি দিক নেব। জেড অক্ষ বরাবর দিক কি বলতো, কে ক্যাপ না? তার মানে কি জেড অক্ষ বরাবর জাস্ট ভেক্টর হবে কি কে ক্যাপ, এটাই আমার ভেক্টর হয়ে যাবে। ওয়াই অক্ষ বরাবর ভেক্টর হবে কি জে ক্যাপ, এইটাই আমার ভেক্টর, জাস্ট আর কিছু না। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? রাফিন, সিনহা, পারভেজ? জি ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই। ক্লিয়ার। হ্যাঁ ভাই এখন দেখো ক্লিয়ার। তাহলে এই যে এখন একেবারে সেম আগের কাজই করব। সেম কি, এখন দেখো দুইটা ভেক্টরই পেয়ে গেছি, এদের মাঝামাঝি কোণ বের করব। আগে জাস্ট কি এ আর বি এর মাঝামাঝি কোণটা কি, এ আর বি এর মাঝামাঝি কোণ হয় ওইটা হইতো হলো তোমার সাধারণ কোণ। কিন্তু এখন বি এর একটা স্পেশাল পরিচয় হলো বি হলো এক্স এর দিকে, তার মানে কি এক্স এর সাথে কোণ হচ্ছে তৈরি হচ্ছে এখানে। তাহলে দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু দেখো দেখো তাহলে কি, এখন একটা জিনিস দেখো, এইখানে কিন্তু কি আই এর সাথে জে কে কিছু নাই, তাহলে জে এর সাথে কি আছে জিরো, কে এর সাথে কি আছে জিরো, তার মানে কি জিরোর সাথে বি গুণন জিরো হয়ে যাবে, জিরোর সাথে সি গুণন জিরো হয়ে যাবে, শুধু টিকে থাকবে কে, এইটার সাথে এইটা, এক গুণন এ, শুধু কি হবে এ। এই দেখো এক নেওয়ার কারণ এইটাই, একের সাথে এ নিলাম আর কিছুই নেই, শুধু এই চলে আসছে, ঠিক আছে? মানে কাজটা ক্যালকুলেশনটা জাস্ট একটু ইজি হয়ে গেছে। এখন এটা সমান তো এটাও লেখা যায়, এ এর মান ইন্টু বি এর মান ইজ ইকুয়াল টু কি এ, বা এ এর মান, তাহলে দেখো ও cos থিটা তো লেখা হয়নি, তো ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু কত এ, বা দেখো cos থিটা ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ এর মান ইন্টু বি এর মান। এখন দেখো তো তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ এর মান কত, এ এর মান হলো তোমার আই ক্যাপ। এ স্কোয়ার, হ্যাঁ না এর মান আমি বির মান করতেছি না, এর মান কি আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, শুধু মান প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর দেখো
আর বি এর মান কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে ওই যে সুবিধা করার জন্য ধরে নিয়েছিলাম যে একক মানে। দেখো এইখানে কি বি এর মান কত আছে, এইখানে কি আছে 1 আছে, ঠিক আছে। তাহলে এখানে 1 গুণন দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা, আমার এইটাই কাজ হয়ে গেল। কথা বোঝা গেছে? বা তুমি যদি এইভাবেও দেখো, বিয়োগ যদি তুমি এইভাবে প্রকাশ করতে চাও, ওই যে সরাসরি এই সূত্রে, এই যে এইটা যে এর মান এভাবে বের করছি, বির মান এভাবে বের করো, করো, প্যারা নাই। দেখো 1 স্কোয়ার প্লাস কি, জে এর সাথে কিছু নাই, তার মানে কি 0 স্কোয়ার প্লাস কে এর সাথেও কিছু নাই, 0 স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি শুধু অনই হইতেছে না, দেখো 0 0 শুধু অনই হইতেছে, তাহলে এটুক লেখার দরকার নাই। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এইখানে জাস্ট তোমার একটা ভেক্টর জানা থাকলে হয়ে যেতেছে। দেখো a ডিভাইডেড বাই আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। একইভাবে তুমি যদি এইটা, এই কোণটা কার সাথে ছিল, x এর সাথে ছিল, সেজন্য আমি থিটা x দিয়ে দিলাম, ঠিক আছে। একইভাবে যখন তুমি থিটা y বের করতে যাবে, তখন দেখো আমার b ভেক্টরটার পরিচয় কি হয়ে যাবে, তখন কিন্তু কি আমার b ভেক্টরটা কি y অক্ষ বরাবর থাকা লাগবে। তাহলে মান 1, y অক্ষ বরাবর ডিরেকশন কি হবে, j ক্যাপ। এখন দেখো এই জে ক্যাপ এটার সাথে যখন ডট করব, তখন কিন্তু কি এইখানে আবার কি আই এর কিছু নাই, কে এর কিছু নাই, তার মানে কি আই আর কে এর টার্ম কিন্তু এখানে আসবেই না। এখানে যেমন দেখো এখানে শুধু এ এর টার্ম আসছে, এ আসলে কি ছিল, আই এর টার্ম। বাদ বাকি বিসি আসে নাই কি জন্য, এই যে বিসি আসে নাই জন্য, এই কারণ কি এখানে 0 ছিল, এখানে 0 ছিল। এইবার তাহলে দেখো যখন আমি ওয়াই অক্ষের সাথে কোণ নির্ণয় করতে যাব, তখন কি আমি এখানে নিচ্ছি কি জে ক্যাপ, তার মানে কি শুধু জে আর বি, এইটা কি 1 আর বি এখানে কি গুণন হবে, এইটা আর এটা কি 0-র সাথে গুণন হয়, কিন্তু কি এটা কি ভ্যানিশ হয়ে যাবে, তার মানে কি শুধু এখানে পড়ে থাকবে কি বি। তার মানে তখন আমার জিনিসটা এরকম আসবে, বি ডিভাইডেড বাই আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কিন্তু সব জায়গাতে একই। একইভাবে কস থিটা জেড ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখানে কি কারো সমস্যা হলো যে সেকেন্ড দুইটাতে কাজ একই, জাস্ট তুমি একবার এইখানে কি বির মান এইটা হবে, আর এই ক্ষেত্রে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি তোমার কি কে ক্যাপ হয়ে যাবে। আর বাদ বাকি আই ক্যাপের সাথে কি আছে, আসলে 0 আছে, জে ক্যাপের সাথে এখানে কি আছে 0 আছে, 0-র সাথে ওইখানে গুণন হয়, কিন্তু কি 0 হয়ে যাবে। সেই জন্য বাদ বাকি দুইটা টার্ম এখানে আসবে না, শুধু কে এর সাথে কি ছিল, সি ছিল, সেই জন্য সি এখানে আসবে। কার কোনো কোশ্চেন থাকলে বলো, এখন সমস্যা না ভাই ক্লিয়ার। একেবারে কোনো স্কোয়ার ডাউট, হালকা পাতলা? না ভাই, ওকে, না cos থিটা হয় ওই জায়গায় a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার হবে। কোথায় cos থিটা ওয়াই, হ্যাঁ সি স্কয়ার, এটা গেল হলো তোমার কোণ। এইবার আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো তোমার ভলিউম নির্ণয়। ভলিউম নির্ণয় ইয়েরটা ওই ক্রস প্রোডাক্ট দিয়ে ভলিউম নির্ণয় করে কিভাবে। দেখো আমরা গতদিন এই যে এরিয়া নির্ণয় করছি, ঠিক আছে। এখন এই এরিয়ার সাথে যদি আমার এরকম কিছু একটা থাকে, এটা তো জাস্ট এরিয়া 2D, আমার এরকম কিছু একটা থাকলো, দেখো এইটা কিন্তু একটা কি হয়ে গেছে, এটা একটা কি ত্রিমাত্রিক বস্তু হয়ে গেছে না, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বস্তু হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তোমার এইখান থেকে ধরো আমার এইটা হলো তোমার এ ভেক্টর, এইটা হলো তোমার বি ভেক্টর, আর এই যেটা হলো তোমার সি ভেক্টর। এরকম যদি থাকে, এই বস্তুটার তোমার আয়তন কত, সেই আয়তনটা হবে হলো তোমার ভলিউম, ইকুয়াল টু তোমার এটা হলো এ ডট বি ক্রস সি। এটা এই সেম জিনিসটা আবার কি এইভাবে লেখা যায়, বি ডট সি ক্রস এ, এটা সমান সমান আবার সি ডট এ ক্রস বি। মানে যে কোনো একটা আগে ডট, যে কোনো একটা ডট করে পরের দুইটার কি ক্রস করে দেবে, যে কোনো একটা ডট করে পরের দুইটার ক্রস, যে কোনো একটা ডট করে পরের দুইটার ক্রস করলেই তুমি কি এটার আয়তন পেয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল কিনা? এটা কিন্তু কি সামান্তরিকের মতো হওয়া লাগবে, যেই দেখো এটাও সামান্তরিক, এটাও সামান্তরিক, এটাকে বলা হলো প্যারালাল পাইপ, ঠিক আছে।
ভাই এ ক্রস বি বের করতে গিয়ে আবার ম্যাট্রিক্স এর মতো এরকম করে বের করা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই রকম করে বের করা লাগবে। তাহলে একটা জিনিস দেখো, বি ক্রস সি, এইটুকু কিন্তু একটা ভেক্টর পাইবা, এইটুকুর অ্যান্সার ভেক্টর, সেই ভেক্টরের সাথে আবার কি আর একটা ভেক্টরের ডট করতেছো, তার মানে কি আলটিমেট অ্যান্সার কি স্কেলারই আসবে কিন্তু। এটা বোঝা গেছে? জি আলটিমেট ভাই। অ্যান্সার, টোটাল অ্যান্সার স্কেলার আসবে। তো এইটার তোমার সাধারণ একটা সহজ একটা নিয়ম আছে, তোমার 2 স্টেপে করা লাগবে না। এইটা তুমি কি ওইখানে কি এখানেও ম্যাট্রিক দিয়ে সরাসরি করা যায়। এখানে তুমি কি এ ভেক্টরের ধরো তোমার কি প্রথম যে ভেক্টর, এখানে প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর, তৃতীয় ভেক্টর আছে না, এইগুলো জাস্ট ম্যাট্রিক্স বানিয়ে নিবে। আই জে কে কিন্তু এখানে আসবে না। আই জে কে কি জন্য আসবে না, এটা তো বোঝাই গেল যে এখানে তোমার কি থাকবে, এখানে আলটিমেট মান কি আসতেছে, স্কেলার আসতেছে। তাহলে ধরো আমি আমি এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একটা বলে দিই। এ ইজ ইকুয়াল টু তোমার তোমার কি এ অন আই ক্যাপ প্লাস বি অন, সরি, বি অন জে ক্যাপ প্লাস সি অন কে ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ। সি ভেক্টর ইজ ইকুয়াল টু কি এ থ্রি আই ক্যাপ প্লাস বি বি থ্রি বি থ্রি জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ। বোঝা গেল? এইটা দেওয়া যখন থাকবে তখন তুমি কি এই কাজটা একবারে করতে পারবে, তখন ভলিউম ইকুয়াল টু দেখো এ অন বি অন সি অন, এ টু বি টু সি টু, এ থ্রি বি থ্রি সি থ্রি। ঠিক আছে? এইটা এইখানে দেখো, তাহলে কি যদি তুমি বি আগে লেখো তাহলে কি এখানে কি বি এর গুলা আগে লিখবা, তারপর এখানে কি সি এর গুলা এখানে লিখবা, তারপর এখানে কি এ এর গুলা এখানে লিখবা। ঠিক আছে? কথা বোঝা গেল কিনা? জি ভাই। জি ভাই। আচ্ছা, এইটা আচ্ছা এই জিনিস আসলো কিভাবে? এইটা আসলে এই জিনিসগুলা তোমার এই 2D তে দেখানো একটু ঝামেলা। দেখো, চলো আমি একটু চিত্রটা ভালো করে আঁকায় একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কোনটা, দেওয়া থাকবে হলো তোমার এইটা একটা ভেক্টর, এই এইখান থেকে শুরু হবে এ ভেক্টর বি ভেক্টর আর এটা হলো আমার সি ভেক্টর। ঠিক আছে? মানে জিনিসটা এরকম থাকবে, এ ভেক্টর আর বি ভেক্টর এরকম আছে, আর সি ভেক্টরটা কি দিয়ে বানাবো বলো? একটা কলম লাগবে। আচ্ছা, এই ব্রাশটা দিব। সি ভেক্টরটা কি আছে এইরকম, এই যে একটু হেলানো আছে, তিনটা কিন্তু এক প্লেনে নাই। দেখো, যদি এরকম থাকতো, তিনটা যদি এক প্লেনে থাকতো তাহলে কি আর এটা কোনো আয়তন তৈরি করতো না? তখন কিন্তু আয়তন কত হয়ে যেত, 0 হয়ে যেত। এই যে এটা যদি এরকম থাকতো, দেখো একটা প্লেন আছে আমার হাতের প্লেনে, কিন্তু এটা একটু এভাবে তুলে দিছি, এটা যখন তুলে দিছি তখন কি প্রত্যেকটা এইটাকে এক্সটেন্ড করবে, এটাকে এক্সটেন্ড করতে করতে একটা কি বানা ফেলবো। দেখো, এই যে দেওয়া আছে কিন্তু এই তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের সাথে কি করছি দেখো, এইখানে তোমার প্যারালাল
কি করছি এখানে প্যারালাল প্রত্যেকটা আর কি প্যারালাল বানায়া তোমার এটা একবারে তৈরি করা হয়ে গেছে, এটা ঘনবস্তু তৈরি করা হয়েছে। তো তার মানে কি এইখানে যে এ ভেক্টর আছে এটাও কিন্তু কি চাইলে এ ভেক্টর বলা যায়, কারণ কি এইটার এটা কি সমান্তরাল, সাথে এটার দিক যদি এদিকে হয় তাহলে এইটার এটা সমান্তরাল সমান এবং সমান্তরাল, এইটার এটা সমান্তরাল মেইনলি এখানে এইটা 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 এটা কি প্রত্যেকটা সেম, আবার এইটা 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 এই যে আবার এটা প্রত্যেকটা সেম, আবার এইটা 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 এটা প্রত্যেকটা সেম। কথা বোঝা গেছে? তাহলে তোমার কাছে দিয়ে দেওয়া আছে কোনটা, এই তিনটা ভেক্টর দেওয়া আছে। বোঝা গেল কিনা? এটা যদি ঘনক বস্তু হয় তাহলে এটা আয়তন শূন্য হবে কেন? না মানে ঘনবস্তু হইলে তো শূন্য হবে না, কিন্তু ধরো এই সি ভেক্টরটা যদি একবারে কি তিনটা একই প্লেনে যদি থাকে, ধরো এ ভেক্টর যে প্লেনে আছে বি ভেক্টর সেম প্লেনে, আবার বি ভেক্টর সি ভেক্টর তিনটা একই প্লেনে আছে, ধরো সেইখানে তোমার কি ঘনবস্তুই তো তৈরি হবে না। দেখো ধরো এটা আমার প্লেন, 2D বস্তুর হ্যাঁ ক্ষেত্রে হবে না। দেখো আমি আগে বলি এই দুইটা ভেক্টর কি এই প্লেনে আছে, ভালো কথা। এখন থার্ড ভেক্টরটা যদি এরকম থাকে তাহলে দেখো আমি প্রত্যেকটা ভেক্টর দিয়ে দিয়ে মানে বাড়ায় বাড়ায় দেখো এই যে এরকম একটা কি বানাইতে পারবো, এইটা যদি এরকম এখন যে ফরম্যাটে আছে এখন দেখো তো এইটা কি এই তিনটা ভেক্টর কি এক প্লেনে আছে না, তাহলে যখন তিনটা ভেক্টর একই প্লেনে, দেখো তিনটা ভেক্টর একই প্লেনে আছে তুমি যতই এক্সটেন্ড করো না কেন, কারণ কি এখানে হাইট নাই, এইখানে দেখো হাইট আছে, এইখান থেকে এই পর্যন্ত এটা ধরো আমার বেস, ধরো এই ক্ষেত্রফলের উপর এইখান ক্ষেত্রফল এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা কি হাইট আছে, এই যে এখান থেকে এত পর্যন্ত একটা হাইট আছে, কিন্তু যখন তুমি এইটাকে একবারে সয়া দিলা তার মানে কি হাইটটাই জিরো হয়ে গেছে। কথা বোঝা বোঝা গেছে? জি ভাই। এইখানে জি। কিন্তু তুমি কোনো বানাইতে পারবে না, তুমি কি বলে ঘনবস্তু বানাইতে পারবে ঘনবস্তু। না। জি ভাই। তাহলে তিনটা কেন চারটা ভেক্টরও যদি থাকে সেক্ষেত্রে যদি তোমার একই তলে থাকে, একই তলে থাকা মানে কি সব একই তলে থাকা মানে কি ওইখানে কি তল কি একটা 2D জিনিস, সবই যদি একই তলে থাকে তার মানে কি 2Dর ওপর আছে, তার মানে কি ওইখানে কি হবে না কোনো ভলিউমই তৈরি হবে না। এইটাই একটা তোমাদের একটা সুন্দর একটা কোশ্চেন আছে যে প্রমাণ করো, তাহলে একটা জিনিস কিন্তু এখানে বিষয় ক্লিয়ার যে তিনটা ভেক্টর একই তলে থাকার শর্ত কি, একই তলে থাকার শর্ত হলো তাদের ভলিউম কি জিরো হওয়া লাগবে, এটা বোঝা গেছে? যে এটা কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে তিনটা, এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস যে আমি এটাতে চেক করতে পারি যে তিনটা ভেক্টর একই তলে আছে নাকি অন্য তলে আছে। যদি তিনটা ভেক্টর যদি ভিন্ন তলে থাকে তার মানে কি ওরা 100% কোনো না কোনো ভলিউম তৈরি করবে, তার মানে কি এখানে ভলিউমের মান জিরো হবে না। আর যখনই তিন ভলিউমের মান জিরো হয়ে গেছে তার মানে কি 100% ওরা একই তলে আছে, একই তলে থাকা মানে কি ওরা জিরো ভলিউম তৈরি করছে। কথা বোঝা গেছে? কারণ কি একই তলে থাকা মানে কি এইখানে এই যে হাইটটা এই হাইটটা জিরো হয়ে যায়। ধরো এইটা আমার মেঝে, এটা আমার মেঝে, এটা তো অন্য তলে আছে, এই মেঝে থেকে এই পর্যন্ত তো একটা কি হাইট আছে, এই বিন্দু লম্বালম্বি, ধরো এইটাই আমার টেবিলের এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, আর এইখান থেকে এইরকম একটা ভেক্টর নিচ্ছি, এই যে এইটা হলো আমার সি ভেক্টর। টেবিলের একটা কর্নার হলো কি আমার কি একটা পার হলো এক ভেক্টর আর একটা পার হলো এক ভেক্টর এ বি, তাহলে এ আর বি কিন্তু কি এক তলে আছে, এই তলে এক্স ওয়াই তলে আছে, কিন্তু সি ভেক্টরটা আমি কি করছি এইভাবে দিছি। তাহলে দেখো তোমার টেবিল থেকে এই যে এইখানে কিন্তু একটা কি হাইট আছে, তাহলে আমরা দেখো যে কোনো কিছুর ভলিউম মানে কি ভলিউম হলো কি ভলিউম বের করার একটা সূত্র কি এইটার ক্ষেত্রফল ইনটু এই যে এখানে যে হাইট আছে এই হাইট, সেই হাইটটা দিয়ে তুমি গুণন দাও, এই যে এখান থেকে ধরো যে হাইটটা আছে সেই হাইট তুমি গুণন দিলেই পেয়ে যাবে। এই হাইট কিন্তু আমি এইখানে নিলাম না, কারণ এইটা আসলে কি তোমার এই তল থেকে নেব, এই তল থেকে আমি হাইট নেব, ঠিক আছে? সেই হাইটটা এইখান থেকে আমি এরকম করে ধরো সি আমার এখান থেকে এই পর্যন্ত আছে, এটা সি এর টার্মিনাল পয়েন্ট। কথা বোঝা গেছে? এখন দেখো আমি যত সিটাকে এভাবে নয়তে 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 একবার টেবিলের সাথে নিয়ে এসে ফেলবো, হাইটটা কি জিরো হয়ে যাবে না? তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু কি ভি ইজ ইকুয়াল টু তোমার এরিয়া, এরিয়া ইন্টু কি হাইট। এখন যে কোনো একটা জিনিস যদি জিরো হয়ে যায় তাহলে কি তোমার পুরো ভলিউমটাই তো জিরো হয়ে যাবে। সিনহা, পারভেজ, রাফিন, বোঝা গেল কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে হ্যাঁ ভাই। এই যে জি ভাই। তাহলে এই জিনিসটাতেই ভলিউম, এইটাকে ধরো আমরা আপাতত ভি বললাম, বা এই যে
তার মানে তোমার কাছে 3টা ভেক্টর দেওয়া আছে। 3টা ভেক্টর যদি তোমার কি ধরো a ডট b ক্রস c, এইটার মান যদি 0 হয়ে যায় তার মানে এর মানে হলো তোমার এ বি সি 3টা কি একই প্লেনে আছে। ঠিক আছে, এ বি সি একই প্লেনে আছে। তাহলে এটা কিন্তু অনেক সময় প্রমাণে আসে যে প্রমাণ করো, যে দেখাও যে প্রদত্ত ভেক্টর 3টা একই সমতলে আছে। তাহলে তোমার কি প্রমাণ করা লাগবে আসলে? তুমি এ ডট বি ক্রস সি করে দেখাইবা যে এটার মান তোমার 0 আসে কিনা, বাস কাজ শেষ। এই পর্যন্ত হইলো ওকে। এইবার এই সূত্রটা কিভাবে আসছে এটা দেখাইতে চাইলাম, তাই না? আচ্ছা দেখো সূত্রটা দেখাই দেই, ইজি। দেখো তাহলে আমার এরিয়া লাগবে। দেখো ধরো আমার এখানে নন জিরো, এখানে হাইটটা কিছু না কিছু আছে, তাহলে দেখো এখানে এরিয়ার মান তো আমরা বের করাই শিখছি। এরিয়ার মান কিরকম? এ ক্রস বি, জাস্ট এটা না, এ ক্রস বি। কারণ কি দেখো এতটুকুর এরিয়া কিন্তু আমরা অলরেডি বের করা শিখছি, শুধু যে এই এরিয়াটুকু এ আর বি মিলে যে এরিয়া তৈরি করছে সেই এরিয়া কি এ ক্রস বি। কারণ কি এ বি সাইন থিটা, এটা দিয়ে আমরা কি এরিয়া পাইলাম। এটার সাথে আবার কি গুণন দেওয়া লাগবে? এইচ গুণন দেওয়া লাগবে। ঠিক আছে, এই জিনিসটাই তোমার এইচ আবার কি দেখো এ আর বি যখন আমি ক্রস করব তখন কিন্তু কি এটার একটা কি লম্বা লম্বি একটা কি একক ভেক্টর চলে আসে। এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? এইভাবে কিন্তু কি লম্বা লম্বি। এই জিনিসগুলো আসলে দেখানো যায় না, এই সেই জন্য হলো ঝামেলা। আহ, এইটা আসলে কি তোমার এটার সাথেও লম্ব, এটার সাথেও লম্ব। এইটা হলো কি তোমার এটার সাথেও, এর সাথেও লম্ব, বির সাথেও লম্ব। তাহলে এইটা হলো আমার কি এ ক্রস বি। এখন এইটার সাথে যদি আমি দেখো এইটা এর মধ্যে তো কোনো না কোনো দেখো এ ক্রস বি আর এটার মধ্যে কিন্তু কি কোনো না কোনো একটা কি অ্যাঙ্গেল আছে। সেইটার সাথে যখন তুমি আবার ডট করবে তখন তুমি কি কি পেয়ে যাবে? এই ফুল এই জিনিসটাই পেয়ে যাবে। এইটা আসলে তোমার কি ছাড়া বোঝানো যায় না ঠিক মতো ভালো মতো, যে এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের বিষয়গুলো আবার একবারে আমার কাছে যদি কোঅর্ডিনেট সিস্টেম না থাকে এটা একটু বোঝানো টাফ। জাস্ট তোমরা ধরে নাও যে এ ক্রস বি, এটার ডিরেকশন কি থাকবে? এইখান থেকে লম্বা লম্বি যাবে, কিন্তু সিটা থাকবে এরকম, সিটা থাকবে এরকমই কিন্তু। তাহলে সি আর ই এর মধ্যে কিন্তু কি একটা আছে, অ্যাঙ্গেল থাকবে আবার সেইটার মধ্যে। তার মানে সি ভেক্টরের সাথে যদি আবার তুমি এই ভেক্টর ডট করো তখন তোমার এরকম একটা মান চলে আসবে তোমার, যেটা কিনা তোমার আলটিমেটলি এই মানটা চলে আসবে। কথা বোঝা গেছে? কোথায় রাখলাম? এই যেটা। তার কোনো সমস্যা এখানে? ধরো এটা বোঝো নাই, কোনো প্যারা নাই, জাস্ট এইটা মাথায় রাখো। কথা বোঝা গেল? জি ভাই। এইটাকে ট্রিপল প্রোডাক্টও বলা হয় অথবা বক্স প্রোডাক্টও বলা হয়। ঠিক আছে, এটাকে বক্স প্রোডাক্টও বলা হয় অনেক সময়। ওকে, এই পর্যন্ত যদি হয় তাহলে আমরা আজকে আজকে তো চাইছিলাম আজকে শেষ করার, ডিফারেন্সিয়েশন ধরা শেষ করার। চলো ডিফারেন্সিয়েশন অ্যাটলিস্ট শুরু করা যাক। আমি কিন্তু দেখো একটুখানি ফাস্ট করানোর চেষ্টা করতেছি। তাহলে আবার নতুন করে জয়েন দেবো নাকি? হুম, আর কতক্ষণ নতুন আছে করে দেখি। জয়েন দেবো 13 মিনিট। আচ্ছা আরো ওই হ্যাঁ, নতুন করে জয়েন দিলে ভালো হবে। আচ্ছা, আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে করছি তাই না? ওখানে ঢাল নিয়ে কি কাজ টাজ করি নাই? ঢালের সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত। ওটা কি ছিল? y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন, ঠিক না? ঢাল নিয়ে কিন্তু আমরা মোটামুটি পরিচিত। যেমন এটা x অক্ষ, সরল রেখা করো নাই? সরল রেখার হয়ে যায় 9 10-এ, 9 10-এ যতটুক করছো অতটুক করলে না। এটা আমার একটা সরল রেখা। এই সরল রেখার ধরো আমার কাছে 2টা বিন্দু আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। যে কোনো 2টা বিন্দু দেয়া থাকলেই কিন্তু কি আমি এটা ঢাল বের করতে পারি। এটা ধরো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হলো কিউ এক্স টু ওয়াই টু।
তাহলে এটার আমরা ঢাল বের করতাম কিভাবে? ঢাল এম দেখো দেখো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। মনে পড়ে কি এই ম্যাথগুলা 9 10 হায়ার ম্যাথে করছো? জি ভাইয়া। ওকে, এটা ঢাল। দেখো তো এই জিনিসটা আসলে কি ডেল্টা ওয়াই লেখা যায় না? ডেল্টা ওয়াই বাই কি ডেল্টা এক্স, ঠিক আছে না? কারণ কি জি ভাই। দেখো y2 মাইনাস y2 মানে কি তুমি এতটুকু থেকে কি এতটুকু বাদ দিতেছো, এই যে তার মানে কি তুমি তোমার কাছে পড়ে থাকতেছে কি এতটুকু, এইটাই হলো তোমার কি ডেল্টা ওয়াই, এইটাই তোমার y2 মাইনাস y1। দেখো এইখান থেকে এতটুকু যায়, যে এতটুকু যা, আবার এইখান থেকে এতটুকু তা, তাহলে এইটা থেকে যখন এটা বাদ দিচ্ছ আসলে তুমি কি এটা নিচ্ছ। আবার x2 মাইনাস x1 তার মানে কি x2 কতটুকু ছিল? এতটুকু, এতটুকু থেকে তুমি কি এতটুকু বাদ দিচ্ছ, তাহলে থাকতেছে কত? এতটুকু। তার মানে আলটিমেটলি তোমার কাছে এই যে এইটা, এইটা আমার কি ডেল্টা ওয়াই, এইটাই আমার কি ডেল্টা এক্স। এই যে আমরা এতটুকু নিয়েই আসলে কাজ করছি, আলটিমেট কাজ হয়েছে এতটুকুনি, বাদ বাকি চেহারা মানে সূত্রের চেহারাগুলো বিভিন্ন রকম ছিল, আলটিমেটলি এটাই নিয়ে কাজ হয়েছে। এখন কাজ হইলো এইখানে ডেল মানে কি, ডেল মানে হলো পরিবর্তন। এই পরিবর্তনটা যখন অতিরিক্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যায় তখন এইটাকে বলা হয় তোমার ডিওয়াই, আর এটাকে বলতেছি ডিএক্স। এইটাই হলো তোমার অন্তরীকরণের বেসিক, একেবারে এখান থেকেই শুরু। তাহলে দেখো মেইন কাজ আসছে কোত্থেকে? ঢাল থেকে। তার মানে এইটা কিন্তু শিওর। তাহলে অন্তরীকরণের একটা কাজ কি? অন্তরীকরণের কাজ কি? ঢাল বের করা। সেই ঢালটা আবার কি নির্দেশ করে? পরিবর্তনের হার। দেখো তো এখানে পরিবর্তন বের করছি না? দেখো এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বের করা হয়েছে এখানে। দেখো যেটা নিচে থাকে ওইটা আসলে কি সাপেক্ষ বলা হয়। তাহলে একটা দেখো এক্স এর কতটুকু এতটুকু পরিবর্তনের জন্য ওয়াই এর এতটুকু পরিবর্তন হয়েছে। দেখো তুমি যদি এক্স এর পরিবর্তন আর একটু বেশি নাও, দেখো ওয়াই এর পরিবর্তন কি তোমার কি তখন আবার বেড়ে যাচ্ছে না একটু? তার মানে এক্স এর এতটুকু পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়, এইটাই হলো তোমার কি, এইটা তাহলে কি একটা কি হার না? চেঞ্জের হার। এই ডেল এক্স বাই ডেল ওয়াই এইটাকেই তোমার কি রেট অফ চেঞ্জ বলা হচ্ছে। কিভাবে বলতেছি? রেট অফ চেঞ্জ অফ কি ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, সেটা কি ডেল এক্স বাই ডেল ওয়াই। এইটাই যখন বেশি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে আকারে এই হারটা বের করা হয় তখন এটাকে বলা হইতেছে ডিওয়াই, এটাকে বলা হইতেছে ডিএক্স। ডি মানে ক্ষুদ্র, ধরবে যে ডেল এর একটা কি ক্ষুদ্রতম ভার্সন হলো ডি, বোঝা গেছে? এই ডেল এর ক্ষুদ্রতম ভার্সন ডি। মেইন কথা এখানেও কিন্তু কি ওয়াই এরই পরিবর্তন, দেখা যাবে যে এখানে ওয়াই এর পরিবর্তন কত? একেবারে এতটুকু। এক্স এর পরিবর্তন ডি মানে কত? একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। কথা বোঝা গেছে? এই পর্যন্ত কারো কোন কোশ্চেন আছে কিনা? তাহলে অন্তরীকরণ কিন্তু আহামরি কিছু না। অন্তরীকরণ আসলে তোমার কি বের করে? অন্তরীকরণের কাজ হলো ঢাল বের করা। আবার ওই সেমটা আবার কি বুঝায়? তোমার কি রেট অফ চেঞ্জ, মানে বৃদ্ধির বা কি পরিবর্তনের হার, মেইন কথা। তাহলে অন্তরীকরণ এটা একটু লেখা দেয়, ঢাল পরিবর্তনের হার। এখন কোশ্চেন করতে পারো যে ভাই এটা দিয়ে তো চলে যাচ্ছিল, তাহলে এই ডি আনার দরকার হলো কি? একটা জিনিস দেখো, তুমি আমরা যখন সরল রেখা করছি তখন এটা ইউজ করাও যে জিনিস, এটা ইউজ করাও একই কথা। এই সরল রেখার কিন্তু কি একটা না একটা সমীকরণ ছিল, মানে সমীকরণ ছিল ওয়াই ইজ ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি, এরকম একটা সমীকরণ ছিল। এটা কি সরল রৈখিক সমীকরণ, কারণ কি এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত? এক, এক্স এর পাওয়ার এক, এইট আর এম, এই এমটাই আমরা কি ডিওয়াই বাই ডিএক্স করে আমরা বের করবো আর কি। এখানে ডিওয়াই বাই ডিএক্স করলেও যা হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স করলেও একই অ্যান্সার পাবো, সেটা হলো সরল রেখার ক্ষেত্রে। কিন্তু ধরো এটা কিন্তু কি, এটাকে আমরা একটা ফাংশনও বলতে পারি, কারণ ওয়াইটাকেই কিন্তু কি ফাংশন বলা হয়। আবার এফ অফ এক্স, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মানে এম এর মান দিবে তুমি ওয়াই এর মান পাবে, এক্স এর মান দিবে ওয়াই এর মান পাবে, এক্স এর মান দিবে ওয়াই এর মান পাবে। ওকে, এরকম। তার মানে বলা যায় এইটা একটা ফাংশন, এই ফাংশনের গ্রাফ হলো এইটা, যে এখানে কিনা এখানে যদি আমি ডেল ওয়াই বাই ডেল এক্স করি তাহলে আমি এমটা পাবো। এখন দেখো এটা যদি স্ট্রেট লাইন না হয়, জাস্ট এরকম যদি একটা র্যান্ডম ফাংশন হয়,
এরকম একটা ফাংশন হয়, ধরো এটা একটা এরকম একটা ফাংশন এফ অফ এক্স, ধরো এইটা আমার একটা ফাংশন। এখন কাহিনী হলো এইটা তো টেরা বেঁকা, তাহলে আমি এই 2 পয়েন্টের মধ্যে যদি আমি ডেল ওয়াই বাই ডেল এক্স বের করে যদি আমি ঢাল বের করি, সেই ঢালটা কিন্তু কি হবে, এই 2 পয়েন্টকে এক করে যে তোমার সরল রেখা হয় সেইটার ঢাল হবে। কিন্তু এই বক্ররেখার ঢাল বলতে তুমি কি বুঝলে? আমি যদি তোমাকে এইখানে এসে বলি, আমি যদি বলি এই পয়েন্টের ঢাল কত, একই, এই পয়েন্টেও ঢাল এক, এই পয়েন্টেও ঢাল এক, এই পয়েন্টেও ঢাল এক, কারণ সরল রেখার ঢাল কি কনস্ট্যান্ট থাকে। কিন্তু বক্ররেখার জিনিসটাই তো কি এক এক জায়গায় এক এক রকম শেপ, এইখানে কিন্তু ঢাল কনস্ট্যান্ট থাকবে না। তার মানে কি এই পয়েন্টে ঢাল একরকম হবে, এই পয়েন্টে ঢাল একরকম হবে, এই পয়েন্টে ঢাল একরকম হবে। এগুলো আসলে কার ঢাল বলা হইতেছে? এগুলো আসলে স্পর্শকের ঢাল বলা হইতেছে। আমরা যখন ঢাল বলি, ঢাল বলতে শুধুমাত্র যখন ঢাল বলি, ঢাল বলতে স্পর্শকের ঢাল কি বোঝানো হয়। এইখানে দেখো, এইখানে যদি আমি এই পয়েন্টে ঢাল বের করতে বলি, তখন তুমি কি করবে, এইখানে একটা স্পর্শক আঁকবা, সেই স্পর্শকটা কিন্তু কি এই রেখাই হবে, এই রেখার উপরেই থাকবে, ঠিক না? কারণ তুমি এই স্পর্শক কিন্তু কি তুমি এইভাবে আঁকাইতে পারবে না, এইভাবে আঁকলে কিন্তু কি এটা কিন্তু কি স্পর্শক আর হইলো না। স্পর্শকের কাজ হলো ওটা কি জাস্ট একটা বিন্দুতে টাচ করবে। এখন আমি যদি এমন কাজ করতে যাই, এই বিন্দুকে টাচ করবে, তার মানে কি আমার জাস্ট কি এর উপরে আর একটা লাইন তৈরি করা লাগবে, এটা আসলে ইন্টারসেক্ট করতে পারবে না। এইরকম হইলেও ইন্টারসেক্ট হবে, এটা হলে কি ছেদ করা, যেটাকে বলে ছেদ করা যাবে না। স্পর্শকের কাহিনী হলো স্পর্শক ছেদ করে না কখন। তাহলে আমার কি প্রত্যেকটা পয়েন্টে যে আমি যতগুলো স্পর্শক আঁকাবো সবগুলো মিলে জিলা কি আবার কি ওই ঘুরে ফিরে ওই রেখাই তৈরি করবে। সেই জন্য আমি এই পয়েন্টে স্পর্শক বানাই, এই পয়েন্টে স্পর্শক বানাই, এই পয়েন্টে স্পর্শক বানাই, প্রত্যেকটা স্পর্শকেরই কি ঢাল সেম আসতেছে, সেম আসবেই। এটা হলে তোমার কিসের ক্ষেত্রে? স্ট্রেট লাইনের ক্ষেত্রে। কথা কি বোঝা গেছে? কিন্তু এখানে দেখো, আমি যদি এই পয়েন্টে স্পর্শক আঁকাই এরকম হবে, এই পয়েন্টে স্পর্শক আঁকাইলে দেখবে এরকম হবে, এই পয়েন্টে স্পর্শক আঁকাইলে এরকম হবে, এই পয়েন্টে স্পর্শক আঁকাইলে এইরকম হবে। দেখো তো সব এই এক একটা রেখা কি এক এক রকম না? যখন আমি এইখানে স্পর্শক আঁকাইতেছি তখন এই যে স্পর্শকটা কিন্তু এখন কি হয়ে গেছে, এইটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। এই স্ট্রেট লাইনের আমার ঢাল বের করো। বক্ররেখার কিন্তু ঢাল এভাবেই বের করে, বক্ররেখার দুইটা তোমাকে বিন্দু দেবে, তার মধ্যে তুমি ওই সরল রেখার মতো তুমি ঢাল বের করবে এরকম হবে না, কারণ এটা তুমি পসিবলই না তো। কারণ তুমি এই 2 পয়েন্টের মধ্যে ই করলে তুমি এই 2 পয়েন্টের কোনো তুমি ঢাল পাইবা না, তুমি এই রেখার ঢাল পাইবা। তাহলে তোমার আসলে বক্ররেখার জন্য তোমার কি বের করা লাগবে, এক এক বিন্দুতে তোমার ঢাল বের করা লাগবে, যে এই বিন্দুতে ঢাল মানে কি, এই বিন্দুতে একটা স্পর্শক বানাবো, সেই স্পর্শকটা এখন একটা কি স্ট্রেট লাইন হয়ে গেছে, এই স্ট্রেট লাইনের আমি ঢাল বের করব। এর যে দেখো ঢাল বের করতেছি স্ট্রেট লাইনের, কিন্তু বলতেছি যে এই পয়েন্টের ঢাল। ঠিক আছে, আমি এটা ওর নামে চালায় দেবো। কথা বুঝাইতে পারলাম যে বক্ররেখাতে এগুলা চলে কিভাবে? জি ভাই। কারো কোনো হালকা পাতলা ডাউট থাকলে বলো, বিষয়টা জাস্ট একটু রিলেট করতে চাচ্ছি, যে তোমরা অলরেডি যা জানো তার সাথে রিলেট করতে চাচ্ছি। রাফিন, বেশি হ্যাঁ। উপর উপর দিয়ে গেলাম নাকি? না ভাই। মাথার উপর দিয়ে যাচ্ছে কি এরকম মনে হচ্ছে? না। পারভেজ সিনহা, তাহলে আলটিমেটলি দেখো, আসলে আমরা যে সরল না রেখা নিয়েও ভাই। কাজ করছি, সরল রেখাতেও কিন্তু আমরা কি এমন না যে এইখানে আমরা স্পর্শকে কাজ করতেছি ওইখানে স্পর্শকে কাজ করি নাই। আসলে তোমার সরল রেখাতে তুমি স্পর্শক আঁকাইলে সেটাও আসলে কি ওই সরল রেখাকেই নির্দেশ করে, সেই জন্য কি ওইখানে স্পর্শকের কথাই তুলে আসে নাই। কিন্তু যখন আমি বক্ররেখাতে আসতেছি তখন বক্ররেখার স্পর্শক দুইটা আলাদা জিনিস, সেই জন্য আমি এখন স্পর্শকটা ইন্ট্রোডিউস করলাম। আবার ধরো আমি একটা যদি বৃত্ত নেই, বৃত্তের যদি আমি বলি এই প্রান্ত, এই পয়েন্টে তুমি ঢাল বের করো, তার মানে কি এই পয়েন্টে তুমি একটা স্পর্শক বানাইবে, এই স্পর্শকের ঢাল এই পয়েন্টেই বানাও, তাহলে কি এই পয়েন্টের এরকম স্পর্শক, এই পয়েন্টে এভাবে স্পর্শক, এই পয়েন্টে স্পর্শক, এইভাবে তোমার স্পর্শক বানানো লাগবে, দেন স্পর্শকের ঢাল বের করবে। ঠিক আছে, এইটা হলো একবারে বেসিক। তাহলে আমরা তাহলে পয়েন্টের যখন এখন দেখো ডির আমার দরকার হলো কি জানে, পয়েন্ট কিন্তু কি পয়েন্ট নিয়ে যখন আমি কাজ করতেছি তখন কি এই পয়েন্টের মধ্যে দেখো, এই পয়েন্টটাকে যদি আমরা জুম করি, ধরো এই পয়েন্টটাকে জুম করলে দেখবা কি এই যে এরকম একটুখানি এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে, একটুখানি ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে। এইটাই কিন্তু আসলে একটা পয়েন্টকে আমরা জুম করলে কি, তাহলে দেখো পয়েন্টে এই জিনিসটা কিন্তু কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন। আলটিমেটলি আমার এই কাজই হবে যে ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন। কিন্তু যখন আমি পয়েন্টের মধ্যে আমি দুইটা বিন্দু বানাবো, ওই পয়েন্টের মধ্যে আমি দুইটা বিন্দু বানাবো, তখন কিন্তু কি জিনিসটা একেবারে ক্ষুদ্র পরিবর্তন ছাড়া কিন্তু এটা সম্ভব না। ওই পয়েন্টটাকে আমি জুম করে করতেছে কি, ওর মধ্যে আবার দুইটা পয়েন্ট নিচ্ছি। কারণ কি, যত তুমি ক্ষুদ্র পরিসরে কাজ করবে তখন তোমার কি
বক্ররেখায় কি তোমার কি স্ট্রেট লাইনের মতো কাজ করবে। কথা বোঝা গেছে? তুমি একটা তেরা বেঁকা লাইনের খুব ছোট্ট অংশ নিছো, দেখবে ওই ছোট্ট অংশটা তোমার কি হয়ে গেছে, ওই একটা স্ট্রেট লাইনের মতো কাজ করতেছে। তখন কিন্তু কি তুমি যখন বিন্দুর মধ্যে দুইটা পয়েন্ট খুঁজতেছো, তখন তার মানে কি তোমার dx লাগবে dy লাগবে। সেই জন্য এইখানে এইখানে আসলে এই পয়েন্টের যখন আমি ঢাল বের করতেছি, তুমি মনে মনে ধরবে যে এই পয়েন্টের মধ্যেও আমি কি দুইটা বিন্দু আমি ধরে নিছি। সেই দুইটা বিন্দু কি এত ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, যাকে আমি dx আর dy নাম দিয়ে দিছি। বোঝা গেল কিনা? আর কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে এই যে এই এফ, তাহলে এখন দেখো এফ এক এক রকম হইলে আমার তেরা বেঁকাও কি এক এক রকম হবে। তার মানে কি তার জন্য ঢালও কিন্তু কি এক এক রকম হবে। তাহলে এখন তার মানে কি এফ এর ওপর আমার ঢালের কি ঢাল চেঞ্জ হচ্ছে, ঢালের প্রকৃতি চেঞ্জ হচ্ছে। এইগুলাই আমার এখন শেখা লাগবে যে এফ কি হইলে ঢাল কি হয়, এফ কি হইলে ঢাল কি হয়। এই এফটা হলো কি ফাংশন, তার মানে এক এক ফাংশনের জন্য আমি ঢালের ইকুয়েশন এক এক রকম পাবো। যেমন চলো একটাই নেই, যেমন ধরো আমার কাছে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু তোমার সাইন এক্স দেয়, সাইন এক্স দেয়, সাইন এক্স এর গ্রাফটা আমরা যদি আঁকাই, সাইন এক্স এর গ্রাফ হলো তোমার এরকম, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এই পয়েন্টে ঢাল, তখন কি তুমি এইটা করবে, যখন তোমার এই পয়েন্টে ঢাল বের করতে বলবে তুমি এইটার স্পর্শক নিবে, যখন এই পয়েন্টে ঢাল তুমি এইটা নিবে। তার মানে এক এক পয়েন্টে তোমার কি এক একটা ঢাল পাওয়া যাচ্ছে। তাহলে এইটা তো হলো তোমার সাইন এক্স এর গ্রাফ। তাহলে এই পয়েন্টে আমি ঢাল কত হবে সেটা কে বলে দেবে, সেটা বলে দেবে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি। তার মানে একে ডিফারেন্সিয়েট করবো, তার মানে কি ডিডি এক্স অফ কি এফ অফ এক্স। এইটার মানে হলো এক্স এর সাপেক্ষে এইটা কি ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। এই ফাংশনটাই আসলে কিন্তু কি এই ফাংশনটাকে কিন্তু আমরা কি ওয়াইও বলি। তার মানে কি এইটাই আসলে কি ডিডি এক্স অফ ওয়াই, এই এফ অফ এক্স এর যে কথা ওয়াইও একই কথা। এইটা সমান সমান হলো তোমার cos এক্স। এইটার মানে কি, তার মানে সাইন এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো cos এক্স আসে। এই cos এক্স মানে কি তুমি এক্স এর মান এখন তুমি বসাও, এক্স এর মান ধরো তুমি 2, তুমি cos এক্স এর 2 এর মান বসাও, এইখানে যে মানটা বসাবে তাহলে একটা মান পাবে, ওইটা হলো ওই পয়েন্টের জন্য তোমার ঢাল। জাস্ট এইটাই। কথা বোঝা গেছে? ভাই আবার তার মানে দেখো সাইন এক্স ছিল কি, সাইন এক্স হলো তোমার এইটার ফাংশন, এইটার। আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন মানে হলো তোমার ঢাল। তার মানে কি cos এক্স হলো ঢাল। এখন এতদিন তো ঢাল শুনছি 5 হয় 6 হয় 7 হয়, কিন্তু একটা ফাংশনই যে ঢাল হয় সেটা কিভাবে, এখন cos এক্স কিন্তু কি ঢাল হয়ে গেছে, m ইজ ইকুয়াল টু কি cos এক্স। তার মানে আর এই cos এক্সটাও একটা কি ফাংশন হয়ে গেছে। তার মানে কি এখানে তুমি এক্স এর মান দিলে এম এর মান আলাদা পাইবে, এক্স এর মান একটা দাও এম এর আরেকটা মান পাবে, এক্স এর মান এক একটা দাও এম এর আরেকটা মান পাইবে। তার মানে এক্স এর মান চেঞ্জ করলে তোমার ঢালের মান চেঞ্জ হচ্ছে। এইটাই তো একটুখানি আগে বললাম যে তুমি এক্স যখন এই পয়েন্টে যাচ্ছ ঢালের মান এটা হচ্ছে, যখন তুমি এই পয়েন্টে যাচ্ছ ঢালের মান এটা হচ্ছে, যখন তুমি এই পয়েন্টে যাচ্ছ ঢালের মান এটা হচ্ছে। এই জিনিসটা আসলে তোমাকে ওইটাই বলতেছে যে তুমি যদি এই পয়েন্টে যাও ঢালের মান কত হবে তুমি ওকে বলবা, তুমি যদি এই পয়েন্টে যাও ঢালের মান কত হবে তুমি এখন ওকে বলবে, এই পয়েন্টে গেলে ঢালের মান কত হবে তুমি ওকে বলবে, ওকে জিজ্ঞেস করবে বারবার। কারণ কি এবার ঢালের ইকুয়েশনই কি এটা হয়ে গেছে, ওর দায়িত্ব হলো তোমার যে পয়েন্টে ঢাল লাগবে ও তোমাকে ওইটা বলে দেবে। আমি বুঝাইতে তার পারলাম? মানে অতি ক্ষুদ্র ঢাল নাকি মানে অতি হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র? ঢালের আসলে কিছু কাহিনী কোনো ই নাই, এইটা ঢাল হয়ে গেছে বাস এটুকু মনে রাখো। জি ভাই। এটা ঢালেরই ফাংশন, এইটা ঢালেরই ফাংশন। ঢালের ফাংশন বলতেছে কি জন্য, কারণ এখানে বক্ররেখাতে তো ঢালই চেঞ্জ হয়, আর যেটা চেঞ্জ হয় ওটাকেই তো আমরা কি বলি ফাংশন বলি না। জি ভাই। এখানে দেখো এইখানে ঢাল একরকম, এখানে ঢাল একরকম, এইখানে ঢাল একরকম, এইখানে ঢাল একরকম, এইখানে ঢাল একরকম। তুমি এখানে কি এইটার নাম কি জি অফ এক্স দিতে পারো, যে কোনো একটা ফাংশনের নাম এটাকে জি অফ এক্স দিতে পারো। তার মানে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আর একটা ফাংশন হচ্ছে, যাকে ডিফারেন্সিয়েট করে আর একটা ফাংশন পাচ্ছি সেইটা আসলে কি দিচ্ছে, সেটা আসলে বিভিন্ন বিন্দুতে ঢাল কি হয় সেটা বলে দিচ্ছে। কার ঢাল, যেইখান থেকে আমি ডিফারেন্সিয়েশন করে ওকে পাইছি। বোঝা গেছে? আরো ধরো দুই একটা আমি উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমরা সবাই এইটা মোটামুটি জানি যে এফ এক্স স্কোয়ার এটাও কিন্তু একটা কি বক্ররেখা। ইউ এর মতো ভাই না? হ্যাঁ মোটামুটি এর মতো, এটা কি
ওয়াই ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ারের গ্রাফ এটা। এইখানে দেখো, এইখানেও কিন্তু কি এই পয়েন্টে গেলে ঢাল একরকম, এই পয়েন্টে ঢাল একরকম, এই পয়েন্টে ঢাল একরকম। তাহলে এই যে এক এক পয়েন্টে গেলে যে তোমার এক এক রকম ঢাল পাচ্ছ, এইটা তোমাকে কে বলে দেবে? এটাও একটা ফাংশনই বলে দেবে। এখন এই ফাংশন তুমি কিভাবে পাইবা? এই ফাংশন পাইবা হলে তুমি এইটারই তো ঢাল জানতে চাচ্ছ, এইটাও যে জিনিস এটাও একই জিনিস না? কারণ এইটাকে ড্র করেই তো আমি এটা পাইছি, ঠিক কিনা? জি ভাই। তাহলে এইটার বিভিন্ন বিন্দুতে আমি যদি ঢাল জানতে চাই, তার মানে কি আমার এইটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, কারণ ডিফারেন্সিয়েশন মানে ঢাল। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করার পরে যেটা পাবো ওইটার দায়িত্ব হইলো কোন বিন্দুতে ঢাল কত হবে, ওটা ওর দায়িত্ব। তাহলে এইটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন আমার এইটা ডিফারেন্সিয়েট হবে হলো ধরো জি এম ইজ ইকুয়াল টু 2x। এটা ডিফারেন্সিয়েশন করলে আমার এইটা আসবে। তার মানে ও বলতেছে যে x ইকুয়াল টু যদি 1 বসাও, x ইকুয়াল টু 1 বসালে m এর মান কত হইতেছে 2। তার মানে x ইকুয়াল টু 1 মানে কি এইটা, এইটা মানে কি এইটা। তার মানে এই বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, সেই স্পর্শকের ঢাল কত হবে 2। আবার x ইজ ইকুয়াল টু 3, ধরো এইটা আমার 3 বিন্দু, তাহলে 3 বিন্দু মানে কি এই বিন্দু। তাহলে এই বিন্দুতে যখন আমি স্পর্শক আঁকাবো তখন কি এখানে আমি কত দিছি 3 দিছি, তাহলে 3 দুগুণে কত 6। তার মানে এই বিন্দুতে আমার ঢাল হবে কত 6। কথা বোঝা গেছে? বিষয়টা এইভাবে কাজ করতেছে। জি ভাইয়া। কথা বোঝা গেছে কিনা? এইটা এইটা যদি ধরতে পারো অনেক ভালো একটা কাজ হবে। তোমার ম্যাথমেটিক্সেও এই জিনিসগুলো নিয়ে অত প্রথম দিকে এত কথা বলবে না। এটা বোঝা গেছে কিনা যে ঢাল আর ফাংশনের মধ্যে এইখান থেকে এইটাকে পাচ্ছি, তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক কি? এই গ্রাফের ঢাল দিচ্ছে হইলো এ। সহজ কথা। পারভেজ, সিনহা, রাফিন, জি ভাই। কোনো কোশ্চেন? জি ভাইয়া বুঝছি। ওকে হ্যাঁ ভাই। ওকে। এইবার তাহলে বিভিন্ন রকম ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে বিভিন্ন রকম অ্যান্সার পাওয়া যায়। তাহলে আমরা আমাদের এরকম অহরহ সূত্র আছে, তাহলে আমরা কিছু কমনলি ইউজ সূত্র কিছু শিখবো। সেগুলো হলো তোমার 1 নাম্বার ডিডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু, এটা হলো তোমার এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। এই যে এই ফর্মুলাই তোমার এইখানে খাটানো হয়েছে দেখো। তার মানে এক্স টু দ্য পাওয়ার এন এই ফরম্যাটে যদি থাকে, তোমার এক্স এর উপর যদি কোনো পাওয়ার থাকে, কনস্ট্যান্ট পাওয়ার থাকে, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করবে। তাহলে দেখো প্রথমে এনটা এখানে চলে আসে আর এন এর পাওয়ার 1 কমে। দেখো এখানে ওই কাজই করছি, 2 ছিল না, 2 এখানে নিয়ে আসছি আর এক্স এর পাওয়ার 1 কমাই দিছি। তার মানে এইটা কিন্তু এই ফরম্যাটে ছিল। এটা একটা সূত্র, এগুলা সূত্র হিসেবে মনে রাখবা। ডিডি এক্স অফ এই টোটাল জিনিসটাই কিন্তু ওয়াই, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন। ঠিক আছে, আমি সরাসরি ওইটা লিখে দিচ্ছি। ডিডি এক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কত cos x, pdx of cos x। cos x কে আবার ই করলে মাইনাস সাইন x আসবে, এটা কিন্তু একটু মাথায় রাখবে, মাইনাস সাইন x। তারপরে আর কি এই তিনটাই সবচেয়ে বেশি লাগে। ও ddx of sin cos tan, tan x এটাকে হলো তোমার sec স্কয়ার x। এরকম আরো অহরহ সূত্র আছে। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা যে যত মুখস্থ করবে ভালো। এমন না যে তোমার এই সূত্রগুলো তোমার শুধু ফিজিক্সে লাগবে, তুমি এমনিতেই এখন থেকে মুখস্থ করা শুরু করো, কারণ তোমার কিছুদিন পরে এগুলো লাগবে আর তখন মুখস্থই করা লাগে। তুমি 100টা সূত্র বা 50-60টা সূত্র তুমি কিন্তু কি এমন কিছু করতে পারবে না যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সূত্র কিন্তু এমন না যে তুমি বুঝা বুঝা করবে। সূত্র তোমার মুখস্থ করতে হবে, তো তুমি এখন থেকেই সূত্র মুখস্থ করে রেখে দাও, তোমার বোঝা লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট এমনিতেই মুখস্থ করো। কথা বুঝাইতে পারলাম? এরকম আমরা জাস্ট 3-4টা সূত্র আপাতত নিলাম। ঠিক আছে, এইগুলো আমাদের হ্যাঁ সবচেয়ে ভাই। কাজে লাগে। তাহলে ধরো ভাই এবার আসে, হ্যাঁ বলো। ভাই আর আর কি পড়াইবেন, আর কতক্ষণ পড়াইবেন ভাই আজকে? ওই যে মিটিং আছে তো একটু। 15তে ছেড়ে দেবো, 15তে ছেড়ে দেবো, ও আচ্ছা ভাই, 15তে তাহলে ছাড়। পড়ান, সমস্যা নেই। ওকে, দেখো এখন ইন্টিগ্রেশনের দু একটা প্রপার্টি দেখি। ধরো এরকম যদি থাকে ডিডি এক্স অফ ধরো f1 অফ এক্স প্লাস f2, এরকম করতে করতে fn অফ এক্স। মানে তোমার এই অনেকগুলো ফাংশন মিলে একটা ফাংশন, যে ভিতরে অনেকগুলো ফাংশন আছে। এই ক্ষেত্রে তোমার এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার এরকম হবে হলো তোমার ডিডি এক্স অফ কি f1 এক্স
ঠিক আছে? তারপর কি আছে, এই যে এই চিহ্ন, এখানে যে চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে নিব, প্লাস ডিডি এক্স অফ এফ টু এক্স, প্লাস এরকম করে যাইতে যাইতে ডিডি এক্স অফ তোমার কি আসতেছে এখানে, এফ এন এক্স। তার মানে প্লাস থাকলে জিনিসটা একেবারে ইজি, যে যতগুলা প্লাস আছে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনের আকারে লিখে দেবো, বাস এটাই। এটার একটা উদাহরণ নেই, চলো দেখো। আমি বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু 5, আচ্ছা, এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, এটা দেওয়া আছে। আমি বললাম যে তুমি ডিওয়াই বাই ডিএক্স এটা বের করো, সমান সমান কত। তাহলে এখানে দেখো, তার মানে কি ডিডি এক্স অফ, দেখো এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক না? এইটাই তো, কারণ ওয়াই এর মানে তো কি এখানে বসায় দিছি। এখন দেখো জিনিসটা ওইরকম লাগতেছে না? তুমি এক্স টু দ্য পাওয়ার 5, এটা কিন্তু কি, এইটাকে তুমি আলাদাভাবে ইন্টিগ্রেট করতে পারো। এইটা একটা ফাংশন, এইটা আলাদা একটা ফাংশন, এটা আলাদা ফাংশন, তুমি প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা কিন্তু সূত্র আছে। তাহলে এখানে তুমি কি করবে, ডিডি এক্স অফ কি, এক্স টু দ্য পাওয়ার 5, তারপর চিহ্ন কি দেবো, এই চিহ্ন। এখানে ধরো আমার যদি এখানে মাইনাস থাকতো, তাহলে কিন্তু কি আমি পরেরটাতে মাইনাসই দিতাম, এরকম প্লাস ব্র্যাকেট দিলে বেটার, ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস ডিডি এক্স অফ কস এক্স। এখন দেখো তো এইগুলার সূত্র তো আমি একটু আগে শিখছি। এক্স টু দ্য পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কি হবে, 5 এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস আছে, প্লাস দিলাম, ওকে। এরপরে ডিডি এক্স অফ সাইন এক্স, তার মানে কি এটা কি হবে, কস এক্স। তারপর দেখো প্লাস ডিডি এক্স অফ কস এক্স মানে কি, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাস প্লাস এটা কি হবে, সরাসরি মাইনাস। এইটাই হইলো আমার এই ফাংশনের, ধরো ওয়াই, ওয়াই যখন তুমি আঁকাইবা তখন তেরা বাঁকা কিছু একটা পাইবা, সেই প্রত্যেকটা পয়েন্টে তোমার ঢাল কি হবে সেটা তুমি এই যে এইখানে পাইবা। এক্স এর মান বিভিন্ন মানের জন্য তুমি ঢাল বিভিন্ন রকম ঢাল পাইবা। কথা বোঝা গেল রাফিন? জি ভাই, স্লাইডটা ওকে একটু উপরে করেন তো। ওকে, উপরে করলাম এখানে, নিচে না ভাই, যে প্রবলেমটা মাত্র করলেন ওই ভাই, যে যেটা। ডি, ভাই যে ডি ডি মানে উপরে যে লেখছেন ভাই ডি ওয়াই বাই ডি এক্স না, তাহলে হুম, এটা আবার ডি টি এক্স লিখলেন, মানে এরকম করে কোনটা, লেখা লাগবে নাকি? এই যে ওই ডিওয়াই যে বাই ভাই, ডিএক্স, দেখো ডি, এই যে ওয়াই এর মানই তো এখানে লিখে দিছি, ওয়াইটা তোমার এইখানে লেখাও যা, এইভাবে লেখাও একই জিনিস, প্যারান এটা নিয়ে, কিন্তু নিচে লেখা যাবে না। জি ভাই, মনে করো যে এই ওয়াইটা যে এখানে ছিল, এখানে কি গুণ অবস্থায় ছিল না, আমি গুণ অবস্থায় রেখে দিছি, বাস এটাই। জি ভাই এখন বুঝছি। আসি, এরপরে যেটা আসি, এটা তো গেলো প্লাস মাইনাসের বিষয়। প্লাস মাইনাসের বিষয় একেবারে ইজি, প্লাস থাকলে প্লাস দিয়ে নিবে, মাইনাস থাকলে মাইনাস দিয়ে জাস্ট ভেঙে দিবে, সাধারণ জিনিস, সাধারণভাবে যেরকম। কিন্তু ধরো এরকম যদি থাকে, দুই তিনটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তখন কিন্তু এই কাজ করা যাবে না। ধরো এফ অন ডিডি এক্স অফ এফ অন এক্স ইন্টু এফ টু এক্স, এইটা কিন্তু এরকম করা যাবে না। এইটা ধরো যদি আমরা জাস্ট বিলায় দিতাম, এখানে আসলে দেখো বিলায় দিছি, মনে হচ্ছে যে এইটা কি ওর জন্য বিলায় দিলাম, ওকে বিলায় দিলাম, ওকে বিলায় দিলাম। কিন্তু এখানে যদি ওরকম ওই চিন্তাতে যদি করতাম, তাহলে জিনিসটা কিরকম হতো, ডিডি এক্স অফ এফ অন এক্স ইন্টু ডিডি এক্স অফ এফ টু এক্স। দেখো এইটা করছি, গুণন চিহ্ন আছে, গুণন করছি, কিন্তু এটা করা যাবে না। গুণন ভাগের ক্ষেত্রে এগুলো চলে না। গুণন ভাগের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, গুণন ভাগের ক্ষেত্রে তোমার আলাদা সূত্র আছে, ওটাকে বলে মাল্টিপ্লিকেশন রুল। এইটার নিয়ম হলো তোমার ডিডি এক্স অফ, আমি যা সূত্রগুলো আজকে লিখে দিই, সূত্রগুলো জাস্ট মাথায় রাখো, মুখস্থ রাখো, মুখস্থ রাখলেও কাজে লাগবে। ইজ ইকুয়াল টু, এটা হলো তোমার, তুমি প্রথমে যে প্রথম ফাংশনকে তোমার ডিফারেন্সিয়েট করা লাগবে, দ্বিতীয় ফাংশন কনস্ট্যান্ট থাকবে, এফ টু এক্স ইন্টু ডিডি এক্স অফ এফ অন এক্স প্লাস, এইটা হলো সূত্র কিন্তু একেবারে, এফ অন এক্স ইন্টু ডিডি এক্স অফ এফ টু এক্স। তার মানে দেখো
এইখানে তুমি কি প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হইতেছে, প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েট করে তার সাথে কি দ্বিতীয় ফাংশন যেটা বাদ বাকি যেটা আছে ওইটা কি সরাসরি যা আছে ওইটাই কি গুণন আকারে লিখবো, প্লাস দিলাম, এটা সূত্রেরই প্লাস। পরে কি এবার এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যে অ্যান্সার পাবো তার সাথে প্রথম ফাংশন একেবারে এই যে এইটা একেবারে গুণন দেবো। এটা হলো গুণনের নিয়ম। এইগুলো আপাতত মুখস্থই রাখবা, ঠিক আছে? ভাগের নিয়মটা সামনে দিন লেখা দেবো, প্যারা নেই। আজকে বেশি লোড না দিই, আপাতত এই পর্যন্ত একটু মাথায় রাখো, মুখস্থ করো। সামনের দিন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জিনিসটা শেষ করবো সামনের দিন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু এর থেকে আলাদা জিনিস, কিন্তু এইটাকে শেখা লাগবে। ডিফারেন্সিয়েশন পারলে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এমনিতেই পারবে। তাহলে আজকে যা বললাম এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে কিনা? না ভাই। ওকে, তাহলে সবাই একটু ট্রাই করো, আর প্রবলেম হলে ইয়েতে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।